আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চান না অধিকাংশ ইসরায়েলি। এদিকে গাজা ট্রাইব্যুনালের রায়, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শক্তিধরদের দ্রুত পদক্ষেপের আহ্বান। অপরদিকে হিজবুল্লাহর প্রতিটি সদস্য আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ, নাইম কাসেম। আরও থাকছে কোরিয়ায় ট্রাম্প ও শি বৈঠক বৃহস্পতিবার, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত দুই দেশ। এবং সবশেষে থাকছে আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের চমকপ্রদ জয়। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চান না অধিকাংশ ইসরায়েলি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে চান না দেশটির বেশিরভাগ নাগরিক। দেশটির চ্যানেল 12-এর প্রকাশিত এক জরিপে তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী দেশটির 52% নাগরিক মনে করেন নেতানিয়াহুর পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। এদিকে 42% ইসরায়েলি বলেছেন লিকুদ পার্টির নেতা হিসেবে নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। 7% ইসরায়েলি বলেছেন তারা নেতানিয়াহুর প্রার্থিতা নিয়ে সংশয়ে আছেন। এদিকে গাজা ট্রাইব্যুনালের রায়, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, শক্তিধরদের দ্রুত পদক্ষেপের আহ্বান। ইসরায়েল গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত গাজা ট্রাইব্যুনাল রোববার 27 অক্টোবর তাদের চূড়ান্ত রায় ও নৈতিক রায় ঘোষণায় এমনটি জানায়। ট্রাইব্যুনাল আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। 4 দিনব্যাপী গণশুনানিতে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী ও সাক্ষীরা ইসরায়েলের কর্মকাণ্ডকে পদ্ধতিগত অপরাধ হিসেবে তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক আইনবিদ ক্রিস্টিন চিনকিন। খবর আনাদোলো এজেন্সির। রায়ে বলা হয়, যখন রাষ্ট্রীয় ক্ষমতার কারণে আইন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন বিবেকী হয়ে ওঠে শেষ বিচারক। ট্রাইব্যুনাল এটিকে গণহত্যার সত্য প্রমাণের একটি মূল্যবান দলিল হিসেবে আখ্যায়িত করে। ট্রাইব্যুনাল জানায় ইসরায়েল গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, পানীয় বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে সমাজ ও সংস্কৃতিকে নিশ্চিহ্ন করছে। রায়ে উল্লেখিত অপরাধের মধ্যে রয়েছে খাদ্য ও পানির অভাবে ইচ্ছাকৃত অনাহার সৃষ্টি, পরিবেশ ধ্বংস ও বসতি ধ্বংস, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা অবকাঠামোতে হামলা, প্রজনন স্বাস্থ্য ধ্বংস, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, সাংবাদিকদের উপর নির্যাতন, যৌন সহিংসতা ও রাজনৈতিক হত্যা। রায়ে বলা হয়, যুক্তরাষ্ট্রসহ পশ্চিম দেশগুলো ইসরায়েলকে অস্ত্র, কূটনীতিক সুরক্ষা ও গোয়েন্দা সহায়তা দিয়ে সহযোগীয় সহ অপরাধীতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রতিরোধে তাদের দায়বদ্ধতার লঙ্ঘন। রায়ে আরও বলা হয়েছে, ইসরায়েলকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংগঠন থেকে সাময়িক বরখাস্ত করা হোক, ইউনাইটিং ফর পিস প্রক্রিয়া চালু করে ফিলিস্তিনে আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী পাঠানো, সব অপরাধী ও সহযোগীকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে জবাবদিহিতার আওতায় আনা হোক, ইসরায়েল বিরোধী বৈশ্বিক বয়কট ও আন্দোলন জোরদার করা হোক। ট্রাইব্যুনাল স্পষ্ট করে জানায়, সংগ্রাম ইহুদিদের সঙ্গে নয়, বরং বর্ণবাদী, উপনিবেশবাদী ও শিষ্ঠত্ববাদী মতাদর্শ জায়োনিজমের বিরুদ্ধে। শেষ বক্তব্যে ট্রাইব্যুনাল সতর্ক করে দেয়, নিরপেক্ষতা নিরপেক্ষতা নয়। নিরপেক্ষতা হল অপরাধে অংশগ্রহণ, নিরপেক্ষতা হল অশুভের কাছে আত্মসমর্পণ। অপরদিকে হিজবুল্লাহর প্রতিটি সদস্য আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ, নাইম কাসেম। হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রোববার ২৬ অক্টোবর আল মানার নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ একটি স্ট্র্যাটেজিক প্রকল্প, যা একটি সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত। এটি মানুষের সমস্যা ও উদ্বেগের সমাধানে মনোযোগী এবং প্রতিটি চ্যালেঞ্জে অবস্থান স্পষ্ট। তিনি বলেন, যখন আমরা সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত পর্যায়ে চ্যালেঞ্জের মুখোমুখি হই অথবা আগ্রাসন ও ভূমি দখলের মতো পরিস্থিতিতে পড়ি, তখন আমাদের অবস্থান নেওয়া অত্যাবশ্যক। তিনি আরও বলেন, আমাদের কাছে প্রতিরোধ কোনো অস্থায়ী কৌশল নয়, বরং এটি আমাদের জীবনের পথ। আমরা ক্লান্ত হই না এবং ক্লান্তির কারণে আত্মসমর্পণ করা আমাদের স্বভাববিরুদ্ধ। হিজবুল্লাহর পথ অটুট ও অবিচল। হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, হিজবুল্লাহর প্রতিটি সদস্য, আমি নিজেও আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ। ফ্রন্টলাইনে যারা লড়ছেন, এমনকি যারা পরিবার হারিয়েছেন, সবাই এই অঙ্গীকারের অংশ। এর মানে হল প্রতিটি বাধা মোকাবেলা করে আমাদের লক্ষ্য অর্জন করা।
এছাড়াও তিনি জানান, হিজবুল্লাহ এই যুদ্ধ পরিচালনা করেছে এর নেতৃত্ব, পরামর্শ পরিষদ, যোদ্ধা এবং সংশ্লিষ্ট সকলকে নিয়ে। আমি হিজবুল্লাহকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী। শুধু আমি একা নই, এই সংগঠনে রয়েছে পরামর্শ পরিষদ, নেতৃত্ব, যোদ্ধা এবং জনগণের দৃঢ় সমর্থন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, মাইটি ওয়ারিয়ার্স যুদ্ধে মহাসচিব ও সামরিক নেতৃত্বের মধ্যে পূর্ণ যোগাযোগ ও সমন্বয় বজায় ছিল। তিনি আরও জানান, নেতানিয়াহুর বাড়িতে হামলা চালানো হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আর তেলাভিভের বোমা হামলা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত। শেখ কাসেম বলেন, প্রতিরোধের নেতৃত্ব বিশাল শৃঙ্খলা প্রদর্শন করেছে, শত্রুর ওপর আঘাত হেনেছে এবং যুদ্ধ চলতে থাকলে আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যেতে পারত। আরও থাকছে, কোরিয়ায় ট্রাম্প ও শি বৈঠক বৃহস্পতিবার, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত দুই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে একমত হয়েছে, যা নিয়েই চলতি সপ্তাহে দেশ দুটির শীর্ষ নেতারা আলোচনা করবেন। স্কট ব্যাসেন্ট সিবিএস নিউজকে জানিয়েছেন, এর মধ্যে ইউএসএতে টিকটকের কার্যক্রম ও বিরল খনিজের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ স্থগিতের ব্যাপারে চূড়ান্ত চুক্তির বিষয়ও রয়েছে। তিনি বলেছেন, চীনের পণ্যের উপর ১০০% শুল্ক আরোপের ট্রাম্পের হুমকি কার্যকর হবে এটা তিনি কল্পনাও করেননি, যেখানে চীন যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণ সয়াবিন ক্রয় করা শুরু করতে যাচ্ছে। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরও বাড়ানোর বিষয়টি এড়ানোর চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প ও শি জিনপিং দক্ষিণ কোরিয়াতে বৃহস্পতিবার বৈঠক করতে বসেছেন। বেসেন বলেছেন, দুই নেতার জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্রেমওয়ার্কে পৌঁছেছে দুই দেশ। শুল্ক এড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। চীন সরকার একটি বিবৃতিতে বলেছে, দুই দেশের আলোচক দল তাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে একটি মৌলিক সমঝোতায় পৌঁছেছে। উভয় পক্ষই বিস্তারিত আরও চূড়ান্ত করতে একমত হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে। ট্রাম্পের শুল্ক কৌশল দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছেন। তার যুক্তিগুলো, এই নীতি দেশটির উৎপাদন ও কর্মসংস্থান বাড়াবে। শুল্ক প্রয়োগের কারণে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে। তবে ট্রাম্প চীনের উপর সবচেয়ে বেশি শুল্ক আরোপের মুতি দিয়েছেন, জবাবে বেইজিংও পাল্টা পদক্ষেপ নিয়েছে, যদিও উভয় পক্ষই এখনই সেটি কার্যকর থেকে বিরত থাকতে সম্মত হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, চীন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরও গর্ত করলে তিনি নভেম্বর থেকে চীনা পণ্যে ১০০% শুল্ক আরোপ করবেন। তিনি বেইজিংয়ের বিরুদ্ধে বিশ্বকে জিম্মি ধরার চেষ্টা করার অভিযোগ এনেছেন। চীন বিশ্বের বিরল খনিজের প্রায় ৯০% প্রক্রিয়াজাত করে। এটি সোলার প্যানেল থেকে শুরু করে স্মার্টফোন সবকিছুতেই ব্যবহার করা হয়। এর আগে ট্রাম্প চীনের পণ্যের শুল্ক বাড়ানোর পর বেইজিং এই খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছিল। ফলে যেসব মার্কিন কোম্পানি এটি নিয়ে কাজ করে তারা সোচ্চার হয়ে উঠেছে। আবার চীন মার্কিন সয়াবিনের বড় ক্রেতা। বাণিজ্য যুদ্ধ শুরু হলে চীন আগের সব ক্রয় আদেশ বাতিল করে দেয়, যা মার্কিন কোম্পানিগুলোকে ক্ষতিগ্রস্ত করে। ব্যাসেন্ট এই পরিস্থিতির অবসানের ইঙ্গিত দিয়েছেন, তবে বিস্তারিত কিছুই বলেননি। তিনি বলেছেন, আমি একজন সয়াবিন কৃষক, সেই কারণে এর কষ্ট আমি বুঝি। আমার মনে হয় আমরা কৃষকদের উদ্বেগের বিষয়গুলোতে নজর দিয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি চীনের সঙ্গে চুক্তি বিষয়টি যখন ঘোষণা হবে তখন সয়াবিন কৃষকরা ভালো বোধ করবেন। টিকটক চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিয়ে একটি চুক্তিতে দুই দেশ সম্মত হয়েছে বলেও জানিয়েছেন ব্যাসেন্ট। জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের হাত থেকে টিকটকের কার্যক্রমের মালিকানা নিতে চাইছে যুক্তরাষ্ট্র। টিকটকের আগে যুক্তরাষ্ট্র বলেছিল তাদের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে, অন্যথায় এটি সেখানে বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার স্বার্থে ট্রাম্প ৪ দফায় নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি বিলম্বিত করেছেন। এখন তিনি ডিসেম্বর পর্যন্ত নতুন সময়সীমা ঠিক করে দিয়েছেন। হোয়াইট হাউস গত মাসে ঘোষণা করেছে টিকটক অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করবে মার্কিন কোম্পানিগুলো এবং এর মার্কিন কার্যক্রমের বোর্ডের ৭ জনের মধ্যে ৬ জনই হবে আমেরিকান। এর আগে প্রথম মেয়াদেও ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ করার কথা বলেছিলেন। পরে তিনি তার অবস্থান পাল্টান। তিনি ২০২৪ নির্বাচনে যুবদের আকৃষ্ট করতে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন। রবিবার ওয়াশিংটন মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে। এছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামের সঙ্গেও একটি ফ্রেমওয়ার্কে একমত হওয়ার কথা জানানো হয়েছে। ওই অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র সেখানকার প্রতিটি দেশের পণ্যের উপর ২০% বেশি শুল্ক রেখেছে। যুক্তরাষ্ট্র সহ সেই সব দেশের প্রতিটি বার্তায় শুভ মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে শতভাগ আছে এবং আমরা কয়েক প্রজন্মের জন্য একটি শক্তিশালী অংশীদারিত্ব করতে চাই। এশিয়া সফর শুরুর আগে মালয়েশিয়ায় গিয়েই বলেছেন ট্রাম্প, তিনি গুরুত্বপূর্ণ খনিজের বিষয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে সমঝোতায় স্বাক্ষর করেছেন। এর ফলে চীনের বাইরেও বিরল খনিজে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সম্প্রসারিত হয়েছে। ওদিকে হোয়াইট হাউস ও ভিয়েতনাম নজিরবিহীন বাণিজ্য প্রবেশাধিকার ফ্রেমওয়ার্কের ঘোষণা দিয়েছে।
ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে $8 বিলিয়ন মূল্যে বোয়িং বিমান ও মার্কিন কৃষিপণ্য ক্রয়ে সম্মত হয়েছে। এবং সবশেষে থাকছে আর্জেন্টিনার নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের চমকপ্রদ জয়। আর্জেন্টিনা প্রেসিডেন্ট হাবিয়ের মাইলির দল লা লিবার্তাস আভান্সা দেশের সংসদ নির্বাচনে চমৎকার সাফল্য পেয়েছে, প্রাথমিক ফলাফল এমনটি ইঙ্গিত দিচ্ছে। এই জয়ে মাইলির অর্থনৈতিক সংস্কার ও কৃচ্ছ সাধনমূলক পদক্ষেপগুলোকে আরও গতিবারশীল হবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। স্থানীয় সময় রোববার ২৬ অক্টোবর ভোটে মাইলির দল পেয়েছে ৪০.৮৪% ভোট, যেখানে বিরোধী পেরোনিস্ট জোট পেয়েছে ৩১.৬৪% ভোট। ৯০% বেশি ভোট গণনা শেষেই ফলাফল প্রকাশ করা হয়েছে। খবর আল জাজিরা পেজের। নির্বাচনে দেশের নিম্নকক্ষের ১২৭টি আসন ও উচ্চকক্ষের ২৪টি আসনে ভোট হয়েছে। মাইলির দল এখন নিম্নকক্ষে ৩৭ থেকে বেড়ে ১০১টি আসন ও সিনেটে ৬ থেকে বেড়ে ২০টি আসন পেয়েছে। বুয়েনোস আইরেস প্রদেশে যা ঐতিহ্যগতভাবে পেরোনিস্টদের ঘাঁটি, সেখানে মাইলির দলের অপ্রত্যাশিত ভালো ফলাফল রাজনৈতিকভাবে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিজয় উৎসবে মাইলি বলেন, আর্জেন্টাইন জনগণ অবক্ষয়ের যুগ পেছনে ফেলেছে, অগ্রগতির পথে পা রেখেছে। স্বাধীনতার আদর্শে বিশ্বাস রাখার জন্য সবাইকে ধন্যবাদ। এই জয়ের ফলে মাইলি এখন কংগ্রেসে তার ভেটো ক্ষমতা বজায় রাখতে পারবেন এবং শ্রম তার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ এগিয়ে নিতে সক্ষম হবেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মাইলিকে সমর্থন জানিয়ে $৪০ বিলিয়ন আর্থিক সহায়তা প্যাকেজ প্রস্তাব করেছে। এর মধ্যে $২০ বিলিয়ন মুদ্রা বিনিময় চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আর বাকি অংশটি বিনিয়োগ সুবিধা হিসেবে প্রস্তাবিত। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মাইলি সফল না হন